নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। আজ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের চ্যানেলেরই একজন নিয়মিত শ্রোতা। তার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ভূতের ঘটনাটা আজ আমি তারই ভাষায় তারই মতন করে আপনাদের সামনে তুলে ধরছি। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, দীঘার ভুতুড়ে হোটেল। নমস্কার, আমার নাম দিব্যেন্দু অধিকারী। আমার বয়স 52। আমি কলকাতার দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। আজ যে ঘটনাটি আপনাকে শোনাতে যাচ্ছি সেইটা আমার যৌবনকালের ঘটনা। তখন আমার বয়স মেরে কেটে ওই 22 কি 23 বছর হবে। সবে পড়াশোনা শেষ করে এইবার কর্মজীবনের দিকে অগ্রসর হব। মাসটা ছিল এপ্রিল। আমি আর আমার দুই বন্ধু শুভ আর অরিন্দম মিলে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করি। বেশি নয়, 2 দিনের জন্যেই। তখন আমাদের এখান থেকে দীঘা যাওয়ার রাতের বাস ছাড়তো রাত 11টার সময়, আর ভোর হওয়ার আগে আগেই দীঘায় পৌঁছে দিত। যথারীতি আমরাও যখন দীঘাতে এসে পৌঁছালাম তখন ভোরের আলো ফুটতে এখনও কিছুটা দেরি আছে। সেই সময় এখনকার মতন হোটেল বুক করে যাওয়ার সুবিধা ছিল না, তাই ভোরের আলো ফোটা মাত্রই প্রধান কাজ ছিল ভালো দেখে সস্তার মধ্যে একটা হোটেল খোঁজা। তখন আমরা 3 জনের কেউই কাজকর্ম সেরম কিছুই করতাম না, তাই জন্যে হাতে পয়সা কড়িও ছিল যৎসামান্য। তাই এর মধ্যেই আমাদের 2 দিনের দীঘা ভ্রমণের খরচ সম্পূর্ণ করতে হবে। সমুদ্রের ধারে সি ফেসিং হোটেলের দাম অনেক, সেটায় থাকলে খরচায় পুষাবে না। তাই আমরা ঠিক করলাম একটু ভিতরের দিকে গেলে অনেক সস্তার মধ্যেই হোটেল পাওয়া যাবে। তারপর সারা সকাল বিভিন্ন হোটেল ঘুরে ঘুরে শেষমেশ আমরা একটা হোটেলের সন্ধান পাই। হোটেল থেকে সমুদ্র পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট। হোটেলটা ছিল দোতলা। বাইরে থেকে একটু পুরনো বলে মনে হলেও ভিতরটা কিন্তু বেশ সুন্দর করে গোছানো। আমরা 2 দিনের জন্য বুকিং করে ভাড়া মিটিয়ে দোতলায় আমাদের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি একজন লোক রুমটাকে ভালোভাবে পরিষ্কার করছে। একটু পর পরিষ্কার হয়ে গেলে রুমটায় ঢুকে আমরা দেখলাম রুমটা কিন্তু বেশ বড়। 2টো খাটও আছে, অ্যাটাচড ওয়াশরুম, একটা টিভি, আর খাটের পাশে সুন্দর একটা ড্রেসিং টেবিল। ওইটাই যেন রুমটাকে আরও সুন্দর করে তুলেছে। আমাদের 3 জনেরই রুমটা বেশ পছন্দ হয়ে গেল, আর ভাড়াটাও ঠিকঠাক। তাই এবার নিশ্চিন্ত মনে দীঘার আনন্দ নেওয়া যাবে। এরপর আমরা চটজলদি হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট সেরেই চলে গেলাম সমুদ্রে স্নান করতে। স্নান সেরে হোটেলে ফিরে আমাদের রুমের দরজাটা খুলে ঢুকতেই হঠাৎ করে একটা ভ্যাপসা আষ্টে রকমের গন্ধ আমাদের নাকে ভেসে এলো। খুবই বিশ্রী সেই দুর্গন্ধটা। আমরা ভাবলাম স্নান করতে যাবার আগে রুমের জানলাগুলো আমরা বন্ধ করে দিয়ে গেছিলাম, আর হোটেলটাও তো পুরনো, তাই জন্যই হয়তো দুর্গন্ধটা হচ্ছে। আমরা জানলাটা গিয়ে খুলে দিতেই গন্ধটাও আস্তে আস্তে চলে গেল। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করার জন্যে আমরা 3 জনই বিছানায় ঘুম দিলাম। আবার বিকেলে উঠে বিচে ঘুরতে যাব। সমুদ্রে এত দাপাদাপি করে শরীরটা বড়ই ক্লান্ত হয়ে গেছিল, তাই বিছানায় শরীরটা ঠেকাতেই চোখে ঘুম জড়িয়ে এলো। বিকেলে ঘুম থেকে উঠে বিচে যাবার জন্যে তৈরি হচ্ছি, তখনই শুভ আমাদের বলল, এই জানিস তো, দুপুরে আমরা যখন ঘুমাচ্ছিলাম না তখন এইদিকে পাশ ফিরেই হঠাৎ আমার মনে হলো ওই ড্রেসিং টেবিলটার সামনে কেউ যেন একটা বসে আছে। প্রথমটা ভালোভাবে বুঝতে পারিনি, তারপর আমি চোখটা ডলে নিয়ে আবার দেখতেই কাউকে কিন্তু আর দেখতে পাইনি। কিন্তু জানিস তো, আমার এখনো কিরম মনে হচ্ছে আমি কাউকে একটা তো দেখেছিলাম। অরিন্দম বলল,
আরে তুই ঘুমের ঘোরে ভুলভাল লিখেছিস, আর কিছুই না। কি জানি, হতে পারে। এরপর এই ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা না ঘামিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। রাতে ফেরার সময় আমরা রাতের খাবারটা সঙ্গে করেই হোটেলে নিয়ে এসেছিলাম। রুমে বসেই ডিনারটা সারব। অরিন্দম আর শুভ আবার নেশা ঠেসা করত, কিন্তু আমি প্রথম থেকেই এইসব থেকে একটু দূরেই থাকি। ডিনার সেরে ওরা মদ্যপান করতে থাকে, আর আমি একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। একটু পর অরিন্দম উঠে ওয়াশরুমে গেল। তারপর হঠাৎই অরিন্দমের চিৎকারে আমরা দুজন ভয়ে ছুটতে গেলাম। কিরে, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? চিৎকার করলি কেন? তুই ঠিক আছিস তো? দেখলাম অরিন্দম যেন কিছু একটা দেখে খুব ভয় পেয়ে বাথরুমে মেঝেতেই বসে পড়েছে। আমি আর শুভ ওকে তুলে নিয়ে ঘরে আনলাম, কিন্তু অরিন্দম অনবরত একটা কথাই বলে যাচ্ছে। ভাই 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 কেউ একটা ছিল ভাই বাথরুমে, কেউ একটা ছিল। আমি দেখলাম তাকে। কি ভয়ানক সেই মুখ। ভাই ভাই কেউ ছিল ওখানে। আমি বললাম, কে ছিল বাথরুমে? কেউই তো নেই, তুই নিজে গিয়ে দেখ, কেউ নেই। আরে বাবা, আমি সত্যি বলছি, ওখানে ছিল একজন। আমি বেসিনে হাত তুলছিলাম, তখনই সামনের আয়নাতে আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া আমার পিছনে দাঁড়িয়ে। কিরম উস্কো খুস্কো চুল। আর কি সব বলছিস তুই? এই জন্যে না বলি বেশি নেশাপান করিস না। মদ খেয়ে এখন উল্টো পাল্টা বলছে। আরে ভাই, মা কালী দিব্যি বলছি, আমি নেশা করে বলছি না, আমি সত্যি দেখেছি ভাই। অরিন্দমের কথা শুনে এবার শুভ বলল, আমিও বলেছিলাম না, তখন আমিও দুপুরে ওইরকমই একজন কাউকে দেখেছিলাম। আমার তো মনে হচ্ছে এই হোটেলে নিশ্চয়ই কিছু একটা আছে। আমি এবার একটু রেগে গিয়ে বললাম, তোরা একটু চুপ কর তো, ভুলভাল খালি কথা বলে যাবে। ও মদের নেশায় কি থেকে কি দেখেছে আর তুইও আরেক বলে যাচ্ছিস। বুঝতে পেরেছি তোদের নেশা চড়ে গেছে, তোরা এখন ঘুমা, তোদের ঘুম দরকার। আমি কোনো রকমে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে শুয়ে দিলাম। তখনও ওদের কোনো কথাতেই আমি বিশ্বাস করিনি। এরপর সব কিছু পরিষ্কার করে লাইট অফ করে আমিও শুয়ে পড়লাম। রাত তখন কটা বাজে ঠিক খেয়াল নেই, গলাটা শুকিয়ে এসছে, খুব জল তেষ্টা পেয়েছে। ঘুমের চোখেই পাশের টেবিল থেকে জলের বোতলটা হাতে নিয়ে দেখি বোতলটা ফাঁকা। তাই জল ভরার জন্যে খাট থেকে নামলাম। সবে খাট থেকে নেমে একটু এগিয়েছি, তখনই আমি থমকে দাঁড়ালাম। ওই ড্রেসিং টেবিলটার আয়নার মধ্যে কাউকে একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, একটা কালো ছায়া মূর্তি ঠিক যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে আয়নাটার কাছে গিয়ে দেখলাম কালো ছায়া মূর্তিটাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু এ কি? আমি কোথায়? আয়নাতে আমাকেও তো আর দেখা যাচ্ছে না। আমার হাত থেকে জলের বোতলটা পড়ে গেল, আর তখনই আয়নার ভিতর থেকে দুটো কালো কুচকুচে হাত বেরিয়ে আমার গলাটাকে চেপে ধরলো। সে কি জোর! আমি নিজেই সর্বশক্তি প্রয়োগ করো, সে হাত দুটো ছাড়াতে পারছি না। আস্তে আস্তে হাত দুটো আমাকে মাটি থেকে শূন্যে ভাসিয়ে তুললো। এতক্ষণে আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে এসছে। আমি কোনো রকমে চিল্লে বন্ধ রাখলাম, বাঁচা! আমি চিৎকার করায় শুভ অরিন্দম দুজনেই ঘুম থেকে উঠে পড়ে, আর তখনই হাত দুটো আবার আয়নার ভিতর ঢুকে যায়। ওই কিরে কি হয়েছে তোর?
কি হয়েছে ভাই, তুই ঠিক আছিস তো? আমি আমি তাদের সবটা খুলে বললাম। দেখলি তো, আমি তখনই তোকে বললাম এই হোটেলে সত্যি ভূত আছে ভাই। না না, এই হোটেলে আর একটা মুহূর্তও নয়। এই হোটেল আমরা ছেড়ে চলে যাই, চ। কিন্তু কিন্তু এত রাতে যাবই বা কোথায়? অন্য কোনো হোটেলও তো আর খোলা থাকবে না। এক কাজ করি, ভোর আবার অপেক্ষা করি। ভোর হতেই আমরা এই হোটেল ছেড়ে চলে যাব। তারপর আমরা তিনজন একই খাটে বসে সারা রাত কাটালাম। কারোরই চোখে আর ঘুম আসলো না। ভোরের আলো ফুটতেই আমরা ওই হোটেল ছেড়ে দিই আর অন্য হোটেলে গিয়ে উঠি। আজ এত বছর কেটে যাওয়ার পরও এখনও দীঘা যাওয়ার কথা মাথায় এলেই সেই ঘটনার কথা মনে পড়ে সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে আপনাদের জন্য এইরকমই আরও নতুন নতুন সত্যি ভূতের গল্প নিয়ে আসার জন্যে। আর আপনাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আপনাদের ঘটনাটা আমাদের অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টে পাঠাতে পারেন এবং আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।